নমস্কার। সবার সঞ্চালক ভাতৃপ্রতিম স্বপন হাতি সহ যারা আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট আমার পূর্ববর্তী বক্তা এবং আমাদের দলের প্রথম দিন থেকে যিনি সভাপতি, আমাদের সকলের অভিভাবক সম্মানীয় সুব্রত বক্সী মহোদয়, আমি বিশেষভাবে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন, নিঃশব্দ বিপ্লব অনুষ্ঠানটিতে প্রতি বছর বক্সিদা আমাদের এই মিটিংটাতে আসে এবং 2014 সালে সাংসদ হওয়ার পর আমি প্রথম সভাটা বিষ্ণুপুরে করেছিলাম বোধহয়, খুব সম্ভবত আমতলা অগ্রগামীর মাঠে হয়েছিল ওটা। প্রথম যে সভাটা আমরা করেছিলাম 2015 সালে, সেই দিন থেকে এই দিনটিতে সুব্রত বক্সী আসেন এবং আজও ব্যতিক্রম নয়। 11 বছর পরেও আজও আমি তাকে এই বিশেষ দিনটিতে পাশে পেয়েছি, আমি তার কাছে কৃতজ্ঞ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য, সহযোদ্ধা, পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার দলের সভাপতি সুভাষিস চক্রবর্তী রয়েছেন, চেয়ারম্যান এবং বজবজের সম্মানীয় বিধায়ক অশোকদেব মহোদয়, জেলা পরিষদের সভাধিপতি নীলিমাদি সহ মিটিয়াবুরুজের বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, রয়েছেন ফলতার বিধায়ক শঙ্কর নস্কর, রয়েছেন সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর, ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা, দক্ষিণ 24 পরগনার কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, সোমাশ্রী বেতাল, রয়েছেন শিখা রায়, কর্মাধ্যক্ষ শচী নস্কর সহ ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত যুবর সভাপতি ভাতৃপ্রতিম কৌশিক রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস, ছাত্র পরিষদের জেলার সভাপতি সৃজিত ঘোষ, পুরসভার পুরপ্রধান ডায়মন্ড হারবারের প্রণব দাস, বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, পূজালী পুরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস, রাজর্ষি দাস, মোহাম্মদ মানসুর থেকে শুরু করে কাউন্সিলর যারা আছেন, জেলার বিভিন্ন পদাধিকারী, আমি সকলের নাম বলছি না, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ব্লকের সভাপতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাইকে আমি একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকে সভায় এসে উপস্থিত হয়েছেন, যে সংখ্যায় মানুষ রাস্তায় রয়েছে, আমাদের আজকে জায়গাটা ছোট পড়েছে, কিন্তু প্রতি বছর একটা প্রচলিত প্রথার মতো আমরা এই 7টি বিধানসভার মধ্যে বিভিন্ন বিধানসভায় এই কর্মসূচিটি করি। কখনো ফলতায় করেছি, কখনো ডায়মন্ড হারবারে করেছি, কখনো বজবজে হয়েছে, কখনো বিষ্ণুপুরে হয়েছে। এবার আমরা ঠিক করেছিলাম যে সাতগাছিয়ায় করব। কিন্তু যেভাবে আজকে অনেক মানুষ সভাস্থলে এসে সশরীরে পৌঁছাতে পারেনি, যারা যেখানে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, খবরে দেখছেন, মাইকের আওয়াজ যত দূর অবধি যাচ্ছে, আমরা পরের বার নিঃশব্দ বিপ্লব যখন করব, আমরা মহেশতলায় বাটানগর স্টেডিয়ামে করব, যেখানে প্রায় 30-40 হাজার মানুষকে আমরা জায়গা করে দিতে পারবো। এবং আশা করি যে পরের বার যখন নিঃশব্দ বিপ্লব আমরা প্রকাশ করব, তখন 2026-এ
এই যে ডায়মন্ড হারবারের উন্নয়নের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞর বিজয় রথ যাতে অক্ষুণ্ণ অব্যাহত ত্বরান্বিত থাকে, আপনাদের সকলের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা সেটা সার্থক করতে বা সফল করতে আমরা সেই উন্নয়নের কর্মযজ্ঞ এবং ডায়মন্ড হারবার মডেলকে ভারতবর্ষের বুকে আগামী দিন যাতে নজিরবিহীন একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সফল হতে পারব। আমি প্রথমেই আপনাদের বলি যে আজকে যে বইটা আমরা প্রকাশ করেছি, এই বইটি আপনারা যারা এসছেন আপনাদের সকলকে দেওয়া হবে। এই বইটিতে সব মিলিয়ে প্রায় 700 পাতার কাছাকাছি, 695টা পাতা রয়েছে। প্রথম যখন নিঃশব্দ বিপ্লব প্রকাশ করেছিলাম তখন 50-60 পাতার বই ছিল। তারপরে আস্তে আস্তে আপনাদের সকলের কাছে আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে আমার উদ্যোগে, তৎপরতায় এবং প্রচেষ্টায় যে কাজগুলো আমি করতে সক্ষম হয়েছি, সেই কাজগুলো খালি আমি পুস্তিকায় তুলে ধরেছি। এই পুস্তিকায় জেলা পরিষদের কাজ নেই, এই পুস্তিকায় বিধায়ক তহবিলের কাজ নেই, এই পুস্তিকায় পঞ্চায়েত সমিতির কাজ নেই, এই পুস্তিকায় গ্রাম পঞ্চায়েতের কাজ নেই। এই পুস্তিকায় শুধুমাত্র আমার 5 কোটি টাকা সাংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসাব এবং তার সাথে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের প্রচেষ্টায় বিভিন্ন দপ্তরের সহযোগিতায় যে কাজগুলো আমরা করেছি সেই কাজের হিসেব রয়েছে। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। আর সংবাদ মাধ্যমের বন্ধুরা এসছেন, আমরা সবাইকে একটা কপি করে এই বইটা দেবো। এই বইটা নিয়ে আপনারা দেখবেন যে আমার সাংসদ তহবিল থেকে কোথায়, কোন পাড়ায়, কোন বুথে, কোন অঞ্চলে, কোন জিপিতে, কোন ওয়ার্ডে কোন কাজটা হয়েছে 2014 থেকে 2025 পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তুলে ধরেছি। গত 11 বছরে ডায়মন্ড হারবার লোকসভায় শুধু আমরা 6000 কোটি টাকার বেশি কাজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায়। তার মানে প্রতি বছর আমরা প্রায় 550 কোটি টাকার উপর, 570 কোটি টাকার উপর কাজ করেছি। প্রতি মাসে প্রায় 45 থেকে 50 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে হয়েছে। প্রতি মাসে 50 কোটি মানে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত 11 বছরে প্রত্যেক দিন আমরা করেছি। আমি ভারতবর্ষে যত সাংসদ রয়েছে আমি তাদের বলছি, আপনারা যদি পারেন তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে, আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাছুন, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি নিঃশব্দ বিপ্লব 2025-এর বইটা নিয়ে যাব। কে কোথায় কি কাজ করেছেন নির্বাচিত হওয়ার পর তথ্য পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরুন। জনতার ময়দানে লড়াই হোক, মানুষের কাছে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব। তারপর শেষ বিচারটা মানুষ করুক। 2014 সালে আমি নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছি, আমি যখন প্রথমবার প্রচারে ডায়মন্ড হারবারে আসি, আমি প্রচারে আসতে গিয়ে দেখেছি 2011 সালে আমাদের সরকার ক্ষমতায় এসছে, 2-3 বছরে সব কাজ হয় না। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা, কোথাও পরিকাঠামোগত উন্নয়ন, কোথাও নিকাশি সমস্যা। আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব, কিন্তু ত্রুটির কোনো আমি রাখবো না, আমি ত্রুটির কোনো রকম কোনো
বিকল্প রাখবো না। আমি চেষ্টা করব আমার মতো করে কাজ করে মানুষের কাছে মানুষের মতো করে রাস্তা, জল, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, নিকাশি ব্যবস্থার পরিষেবা পৌঁছে দেওয়া। আমি আপনাদের বলতে পারি, ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় প্রকল্প। আমি আপনাদের বলতে পারি, যেখান থেকে জল নিয়ে প্ল্যান্ট করা হচ্ছিল সেই ডোঙারিয়ার আবার দ্বিতীয় প্ল্যান্ট তৈরি করা হয়েছে 565 কোটি টাকা খরচা করে, যেখানে আরও 3 লক্ষ লোককে জলের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। কাজ চলছে, শীঘ্রই শেষ হবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রায় পথশ্রী 2, পথশ্রী 3 এই দুটোতে প্রায় 500 কোটি টাকার বেশি রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা ডায়মন্ড হারবার লোকসভায় করেছি। বজবজে চড়িয়াল আমি কথা দিয়েছিলাম যে 2024-এর আগে যদি দ্বিতীয় লেন স্টার্ট করতে না পারি আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, মুখ দেখাতে আসবো না। 2024-এর ফেব্রুয়ারিতে 4 দশকের চড়িয়াল খালের রাস্তার ব্রিজের দাবি মমতা ব্যানার্জির সরকার পূর্ণ করেছে এবং কথা দিয়ে কথা রেখেছে। শুধু তাই নয়, সম্প্রীতি ফ্লাইওভার, বজবজ ট্রাঙ্ক রোড, মেটিয়া বুরুজ মহেশতলায়, পূজালিতে স্লুইস গেট, জলের ব্যবস্থা, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, উমেন্স ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবারে ব্লকে ITI, পলিটেকনিক আমাদের সরকার করেছে গত 14 বছরে। আর 11 বছরে আমি সাংসদ হওয়ার পরে কথা দিয়েছিলাম এই আমতলায় বাস টার্মিনাস হবে। আমতলায় বাস টার্মিনাস হয়েছে। বলেছিলাম আমতলা রুরাল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের সরকার করবে, আমরা করেছি। মুচিসা হাসপাতালের জন্য প্রায় 6 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার। কাজ শুরু হয়ে গেছে, অতি শীঘ্রই শেষ হবে। আমি কথা দিয়েছিলাম যে আমতলায় প্রেক্ষাগৃহ হবে, আমরা করেছি। আমরা কথা দিয়ে কথা রাখার লোক। আমি বলেছিলাম 2022 সালে যে আমরা প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য ভাতা দেব। 2023 সালে আবার আমি তৃণমূলের নবজোয়ার শেষ হওয়ার পরে যখন নিঃশব্দ বিপ্লব করি, আমি বলেছিলাম আমাকে 6 মাস সময় দিন। 6 মাসের মধ্যে যদি কোনো রকম কোথাও সহযোগিতা না পাই তাহলে আমার যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা রয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা থেকে 76,000 প্রবীণ নাগরিকদের আমরা বার্ধক্য ভাতা দেব। সেই কথা আমি পূরণ করে 2024-এর 7ই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলানের মাটি থেকে শ্রদ্ধার্ঘ ঘোষণা করেছিলাম। আজও 76,000 ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকেরা বার্ধক্য ভাতা পাচ্ছে। কি মায়েরা পাচ্ছেন কিনা? যারা আছেন হাত তুলে বলুন, যারা আছেন 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, প্রবীণ নাগরিক যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা? যারা 60-এর উপরে বয়স প্রবীণ যারা রয়েছেন পাচ্ছেন কিনা? হাত তুলে বলুন পাচ্ছেন। আমি আপনাদের একটা চিঠি দেখাবো। আপনারা মনে করেন যে একজন জনপ্রতিনিধির কাজ মানুষকে পরিষেবা দেওয়া? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন আর আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান বা সুরাহা করতে। আমার কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো। আমি কেন ডায়মন্ড হারবারের 76,000 প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ দিয়েছি? বিজেপি থেকে, ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে যে কেন দেওয়া হয়েছে, যাতে এই শ্রদ্ধার্ঘ এবং বার্ধক্য ভাতা আপনাদের বন্ধ হয়ে যায়। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আমি এই যে চিঠির কপিটা আপনাদের দেখাচ্ছি, এই চিঠির কপিটা 7ই জানুয়ারি 2025-এ লেখা। দুটো চিঠি এসছে, একটা 7ই জানুয়ারি 2025 আর একটা এসছে 24শে ফেব্রুয়ারি 2025। 50 দিনের ব্যবধানে দুটো চিঠি ইনকাম ট্যাক্স থেকে পাঠানো হয়েছে। তার কারণ
আমি গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সাহায্য করে সক্ষম হয়েছি, সফল হয়েছি, মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। গরিব মানুষের কাছে 1000 টাকার বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দিতে পেরেছে, সেই কারণে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠিয়েছে। আমি তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আজকে এই সভাতে এসছেন বা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব যে 2025 সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে 2-3 মাসের মধ্যে এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে আমি পাঠাবো। যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়, আর বিজেপি বাধা সৃষ্টি করে, বিজেপি কি করে বিঘ্ন করে, কি করে বাধা বিঘ্ন তৈরি করে, কি করে উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে, কি করে আপনার টাকা আপনি না পান, আপনার টাকা তুলে নিয়ে গুজরাটে চলে যেতে পারে, উত্তরপ্রদেশে চলে যেতে পারে, সেই প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি আপনাদের বলছি, এই চিঠি 75,000 বর্ষিয়ান নাগরিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা থাকেন তাদের বাড়িতে আমি এই চিঠি পৌঁছাবো। আপনারা চোখে দেখুন এই বাংলা বিরোধী আর উন্নয়ন বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ। আর আপনারা কি ভাবেন? বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন। আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন, তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে। তাদের ক্ষমতা নেই। আমরা বাংলার সুসন্তান, আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। আপনি যত ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগাবেন, আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব, উন্নয়ন তত ত্বরান্বিত হবে। আমি বুক ঠুকে আজকে বলে যাচ্ছি। আপনি দেখুন এদের প্রকৃত চেহারা। আমাদের 2019 সালে পুলওয়ামা যখন হলো, আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত। যদি কেউ বাংলায় কথা বলে তাকে বলছে বাংলাদেশি, যদি কেউ মাথায় পাগড়ি পরে শিখ সম্প্রদায়ের ভাইদের বলছে খালিস্তানি। কি বিদ্বেষ! এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তার জবাব বাংলার মানুষ দিয়েছে। কিন্তু আজকে আপনারা দেখুন, যারা আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত, আজকে সর্বদলীয় যখন ডেলিগেশন প্রতিনিধি দল 5টা দেশে গেল, আমাকে সেই ডেলিগেশনের সদস্য করে আমার দল পাঠিয়েছিল। সেখানে গিয়ে আমি দেশের কথা বলেছি। আর সেই সময় যখন আমরা গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে দেশ বিরোধী কারা? দেশ বিরোধী কারা? আমি বলেছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের দখল করা উচিত, নেওয়া উচিত। বিজেপির কোন নেতার ক্ষমতা আছে বলবে? দেশ বিরোধী কারা? কি ভাইরা, দেশ বিরোধী কারা? বাংলা বিরোধী কারা? বাধা বিঘ্ন দানকারী কারা? উন্নয়ন বিরোধী কারা? প্রগতি বিরোধী কারা? বাংলার মানুষের টাকা আটকে রাখছে কারা? বাংলার মানুষকে বার্ধক্য ভাতা দিলে ইডি সিবিআই লাগাচ্ছে কারা? বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রাখছে কারা?
বাংলা আবাস যোজনায় প্রায় 40 লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কারা? বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখেছে কারা? তার কারণ বাংলায় গোহারা হেরেছে, তাই প্রতিশোধ নেবে, প্রতিশোধের রাজনীতি। মানুষের সাথে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ লোকসভায় জিতেছে, কেউ মিউনিসিপ্যালিটিতে জিতেছে, কেউ জেলা পরিষদে জিতেছে। মানুষ যদি চায় 2 মিনিট লাগবে। আপনার আকাশে যে দম্ভ অহংকার তৈরি হয়েছে না, ভেঙে মাটিতে মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে 10 সেকেন্ড সময় লাগবে না। খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে। একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে। মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের, সাধারণ মানুষের তাড়া। আর মুখের ভাষা কি? সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। কি অবস্থা! সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তাকে কেন বজবজে আটকানো হয়েছে 3 ঘন্টার মধ্যে 2টো চিঠি পাঠিয়ে দিলেন। একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার, আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। কটা চিঠি পাঠিয়েছেন? কটা চিঠি পাঠিয়েছেন? আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? একটা চিঠি দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে আপনি 2019 থেকে 24 আর 24 থেকে 25 প্রায় 6 বছর মন্ত্রী, 6 বছর সাংসদ, গরিব মানুষের 100 দিনের টাকা কেন বন্ধ বা আবাসের টাকা কেন বন্ধ একটা চিঠি পাঠিয়েছেন? দেখাতে পারবেন না। আমি সেবাশ্রয় করলে আটকাতে হবে, আমি ডক্টর অন হুইল করলে আটকাতে হবে, আমি কল্পতরু করলে আটকাতে হবে, আমি শ্রদ্ধার্ঘ্য করলে আটকাতে হবে। মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার আবাসের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয়, আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা বলুন না, আমি বলেছিলাম 100 দিনের আন্দোলন যখন আমরা দিল্লির বুকে করেছিলাম, বাংলায় নবজোয়ার করেছিলাম, যে হতে পারে 100 জন, 200 জন, 500 জন, 600 জন, 1000 জন হতে পারে কোনো রকম কোনো কাজে গড়মিল রয়েছে, কোনো দুর্নীতি হয়েছে। আরে যারা করেছে তাদেরকে শাস্তি দিন। আপনি 1000 জনের শাস্তি 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে দিতে পারেন না। আজকে তো হাইকোর্ট একই কথা বলছে। আবার সেই বিচার ব্যবস্থায় এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল। আমি যদি বলি দিল্লিতে যশবন্ত ভার্মা, দিল্লির হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা। একজন বিচারপতি
যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত? তা তো না। তাহলে আপনি চারজন যদি পয়সা দিয়ে অন্যভাবে অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায়, তাহলে আপনি 26,000 লোকের মুখ থেকে তার গ্রাস 26,000 লোকের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিতে পারেন না। একজন, দুজন, পাঁচজন, 10 জন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না। একজন সাংসদ যদি ভুল করে তাহলে আপনি সাংসদ তুলে দিন, একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন, একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে তাহলে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন। তা তো নয়। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত না। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, না হলে এদের আসল চেহারাটা, প্রকৃত স্বরূপটা আপনারা দেখতে পেতেন না। আপনারা ভাবুন তো, মমতা ব্যানার্জিকে, মামাটি মানুষের সরকারকে পশ্চিমবাংলাকে ছোট করতে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো, মোহাম্মদ ইউনুসের সরকার ভালো। আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে, এরা বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বলতো, দিদি आपका सरकार तो सब बांग्लादेशियों को घुसा दिया। তার দলের নেতা বলছে বাংলাদেশের ইউনুসের সরকার ভালো মমতা ব্যানার্জি সরকার থেকে। আর সেই ইউনুস, তার সরকার কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের নয়, এমনকি সাধু সন্তদের কিভাবে অত্যাচার করেছে। এখনো তারা জেলে। কি অবস্থা! আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আরজিকর ঘটনার প্রতিবাদে, ব্যর্থতায়, প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি। তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে, সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না? সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে। আপনারা বলুন, পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল, 26 জন, 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে, একটারও বুকের পাঁটা নেই। বিকেলবেলা দেখি টকশো করুন, যে যারা দিনের পর দিন, মাসের পর মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মমতা ব্যানার্জির বাপ বাপান্ত, তৃণমূলের বাপ বাপান্ত,
সরকারের বাব্যাপান্ত করেছিলেন, তারা আজকে প্রশ্ন করতে পারেন যে ২৬ জন মারা যাওয়ার পর ২২শে এপ্রিল ঘটনা ঘটেছে, তার ২০ দিনের মাথায় মে মাসের ২০ তারিখে আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে, যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেউ প্রশ্ন করতে পারবে? কেউ করতে পারবে না। এরা গণতন্ত্রের কথা বলে, এরা সততার কথা বলে, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত। ২০১১ সালের আগে বাংলায় এসছিলেন, সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাটগুলো দিয়ে এখন যান না, হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন, এদিকে সাগরে আসেন, কিছু ছিল না। রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী। সাগরের হেলিপ্যাডে নামছেন, হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার, মামাটি মানুষের নেত্রী। আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায়, আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি, এ সিপিএম, এ কংগ্রেস, এ তৃণমূল। আমাদের সরকার আমাদের শিখিয়েছে, আমাদের দল আমাদের শিখিয়েছে, আমরা নির্বাচনে লড়ব, আমরা তখন রাজনৈতিক কথা বলবো। নির্বাচনে জেতার পর আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন। আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। কারা শুনেছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন, কারা শুনেছেন? বলেছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো ১০-১৫টা রাজ্যে রয়েছে। আচ্ছা, বাংলার পাশেই চলে যান, বেশি দূর যাওয়ার দরকার নেই। আসামে বিজেপির সরকার, ত্রিপুরায় বিজেপির সরকার, ঠিক আছে, এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, মেঘালয়ে এনডিএ সরকার, আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় ২,২০,০০,০০০ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে ৩,০০০ করে দেবো, আমি বলছি অর্ধেক করো, ১,৫০০। ১,৫০০। কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি ৩,০০০ দিতে হবে না। মমতা ব্যানার্জি ২,২০,০০,০০০ মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম ১০০ দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে ১০০ দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে ২০২৪ সালের মার্চ মাসে প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক ১২ লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে ১২ লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। ২ কিস্তির টাকা চলে গেছে, আমাদের সরকার করেছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো ৪ বছর তো সময় রয়েছে, আবার ২৯-এ নির্বাচন, আবার তো ২৯-এ নির্বাচন।
লোকসভা 4 বছর রয়েছে, 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। 7,10,000-এর বেশি ব্যবধান, 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে। 2021-এর নির্বাচনে আমাদের দুজন সহকর্মীকে, মানে সিটিং এমএলএ ছিল, তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য, একটা দীপক হালদার আর একটা সোনালী গুহ, নিয়ে বলেছিল দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেককে, তৃণমূল সাফ। তারপর কি হলো? তাদের বাড়া ভাতের ছাই, 7-0 আবার হলো। আচ্ছা, 2014 সালে যা ব্যবধান ছিল, 16 সালের ভোটে আপনারা যদি 7টা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে। 2016 সালে যে ব্যবধান ছিল 19-এ যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরো বেড়েছে। 2019-এ যে ব্যবধান ছিল 21-এর 7টা বিধানসভা যোগ করলে ব্যবধান আরো বেড়েছে, ক্রমবর্ধমান গ্রাফ। আর 2021-এ যা ব্যবধান ছিল 3,70,000, 2024-এ তো সব সাফ করে দিয়েছে। বাংলার রেকর্ড 7,10,000 ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আমি শরীর যদি ত্যাগ করি যেন এই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে, আমার মৃত্যু যেন এই মাটিতে হয়। আমার যেটুকু কাজ করার পরিধি পরিচিতি আমার দল এবং আমাদের সর্বময় নেত্রী এবং সবকিছু আপনাদের কারণ। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আমি কেন আপনাদের সেবাশ্রয় করেছি আর শ্রদ্ধার্ঘ করেছি? বিজেপি আমার পিছনে লেগেছে, চিন্তা করবেন না। আপনারা কি ভয় পাচ্ছেন যে সেবাশ্রয় আর হবে না বা শ্রদ্ধার্ঘ বন্ধ হয়ে যাবে? কেউ ভয় পাচ্ছেন? কেউ ভয় পাচ্ছেন না তো? আমি বেঁচে আছি তো, আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার টিকি স্পর্শ করতে পারবে না, টিকি স্পর্শ করতে পারবে না। শ্রদ্ধার্ঘ আমরা 76,000 লোককে দিয়েছিলাম, আবার দরকার হলে যদি কিছু অ্যাপ্লিকেশন আমার কাছে আসে আমি সরকারের কাছে সেগুলো উপস্থাপিত করার ব্যবস্থা করব। আচ্ছা, সেবাশ্রয়ে আপনারা জানেন প্রায় 75 দিন ভারতবর্ষে কেউ করতে পারেনি। আমি তো চ্যালেঞ্জ করছি, 543টা সাংসদ রয়েছে, বিজেপির সাংসদ রয়েছে, কংগ্রেসের সাংসদ রয়েছে, অন্যান্য দলেরও রয়েছে, টিডিপি রয়েছে, জেডিইউ রয়েছে, আরজেডি রয়েছে, ডিএমকে রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, এত দল রয়েছে, কেউ করুক না। আচ্ছা, আপনারা বলুন, কেন্দ্র সরকারের কাছে এত টাকা, কোটি কোটি টাকা, বাংলা থেকেই তো প্রায় 50-60 হাজার কোটি টাকা খালি জিএসটি বাবদ বাংলার পাওনা রয়েছে, আর প্রায় 1.5 লক্ষ কোটি টাকা করে প্রতি বছর বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে জিএসটি আর ইনকাম ট্যাক্সের নাম করে। এরা বাংলার মানুষকে কোনোদিন সাহায্য করেনি। আমরা প্রায় 12 লক্ষ লোককে বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা এবং মাসের পর মাস যারা এসছে কেউ খালি হাতে ফিরে যায়নি, 1 মাসের ওষুধের ব্যবস্থা আমরা করে দিয়েছি 12 লক্ষ লোককে। 25,000 লোকের বাড়িতে চশমা পৌঁছে দিয়েছি। 6,000 6,500 রেফারেল কেসেস এসছে। ককলিয়ার ইমপ্লান্টের মতো কমপ্লিকেটেড কেস, এমনকি ডায়মন্ড হারবারের বাইরে থেকেও যদি কেউ এসছে, মন্দির বাজার থেকে এসছে, কেউ বীরভূম থেকে এসছে, কেউ আলিপুরদুয়ার থেকে এসছে, কেউ রানাঘাট থেকে এসছে, কেউ সিউড়ি থেকে এসছে, কাউকে খালি হাতে ফেরায়নি। 12 লক্ষ লোককে, 1 লাখ 2 লাখ লোক নয়, 100 200 400 500 নয়, 12 লাখ লোক আমরা বিনা পয়সায় বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি, কনসালটেশনের ব্যবস্থা করেছি, ডাক্তার দেখিয়েছি, তাদের ছানি অপারেশন করিয়েছি। যাদের ছানির সমস্যা ছিল তাদের পরবর্তীকালে সেবাশ্রয় হয়ে যাওয়ার পর
মার্চ মাসে এপ্রিল মাসে সেই ছানি কাটিয়ে অপারেশন করিয়ে আবার সুস্থ করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছি। কজন করেছে? সেবাশ্রয় যেভাবে হয়েছে আরো বড় সেবাশ্রয় এবছর হবে, কেউ আটকাতে পারবে না আমরা যতদিন আছি। আপনারা কেউ চিন্তা করবেন না। বিজেপি বলেছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো 2024-এর নির্বাচনের আগে, পেরেছে? পেরেছে? কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনি শ্রদ্ধার্ঘ্য পাবেন, আপনি সেবাশ্রয় সুবিধা পাবেন, আপনি সব পাবেন যতদিন আমাদের মামাটি মানুষ সরকার রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছে। চিন্তা করবেন না। এরা চেষ্টা করবে বাধা বিঘ্ন তৈরি করে, আমরা বাংলায় বলি না কি পারে না, কাঠিবাজ। কিছু লোক আছে খালি কাঠিবাজি করে। এই বিজেপি হচ্ছে কাঠিবাজ, পারে না কিছু, লড়তে পারবে না। খালি কি করে এসে মানুষের পরিষেবায় একটা বাধা বিঘ্ন তৈরি করা যেতে পারে, কি করে এসে মানুষের পরিষেবাটা যাতে মানুষ অব্দি না পৌঁছায় তার ব্যবস্থা করা যেতে পারে। তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে, বাংলাকে টাইট দিচ্ছে। আপনি ভাবুন তো কেন এদেরকে বাংলা বিরোধী বলি, কেন এদেরকে উন্নয়ন বিরোধী বলি? কোথায় কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে, তা না করে গরিব মানুষের ভাতের টাকা পাতের টাকা মারছে। আর এরা এসে ডবল ইঞ্জিন সরকারের জ্ঞান দেয়। ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা আপনারা দেখেছেন? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে কোথায়? প্রত্যেক 2 দিন 4 দিন অন্তর অন্তর করে হয় একটা বিমান দুর্ঘটনা, হয় একটা রেল দুর্ঘটনা, হয় একটা রাস্তা ভেঙে পড়ছে, হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে। আর কোথায় হচ্ছে? সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে। আপনারা দেখুন ডবল ইঞ্জিন। এই 7 দিন আগে মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে প্রায় 6 জন মারা গেছে। কোথায় হয়েছে? মহারাষ্ট্র। ডবল ইঞ্জিন সরকার। 4 দিন 5 দিন অন্তর অন্তর কোথাও রাস্তা ভাঙছে, কোথাও ব্রিজ ভাঙছে, কোথাও বিমান দুর্ঘটনা, কোথাও রেল দুর্ঘটনা। আর কোনো তথ্য এরা প্রকাশ করে না। আমি আপনাদের বলছি, আমি 5টা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করেছিলাম। আমি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছি, আমি দেশের কথা বলেছি। তার কারণ আমি সেখানে দেশের প্রতিনিধি হিসেবে গেছিলাম। আমার রাজনৈতিক স্বার্থ কোনোদিন আমার দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না। এটাই বিজেপি আর আমাদের মধ্যে তফাৎ। দেশ আমাদের কাছে মায়ের মতো। আজকে যে 4 জন এই হত্যা লীলাটা করেছে, সেই 4 জন জঙ্গির খবর কি? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। যার অপদার্থতার কারণেই হত্যা লীলা হয়েছে, সেই আইবি চিফকে কেন তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। আমরা পাকিস্তানি অকুপাইড কাশ্মীর কেন দখল করছি না, কেন পাকিস্তানের থেকে ছিনিয়ে নিচ্ছি না? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। 33টা দেশে আমাদের প্রতিনিধি দল গেছে। এই 33টা দেশের মধ্যে কটা দেশ প্রকাশ্যে আমাদের সমর্থন জানিয়েছে? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। গত 11 বছরে 2,05,000 কোটি টাকা বিদেশ মন্ত্রক খালি বিদেশ নীতিতে খরচা করেছে। কত টাকা? 2,05,000 কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের করের টাকা। এই টাকা খরচা করে কেন এই 180-90টা দেশের মধ্যে 10টা দেশও প্রকাশ্যে এসে বলছে না যে আমরা ভারতকে সমর্থন করি? এই টাকা গেল কোথায়? হিসাব কে দেবে? যারা নিজেদের পাহারাদার, চৌকিদার এইসব বলে দাবি করত, এই হিসেব দেওয়ার দায়িত্ব কার? হিসেব দেওয়ার দায়িত্ব কার? তৃণমূল তো নিজের রিপোর্ট কার্ড নিয়ে এসছে। বিজেপি গেলে বলবেন না রিপোর্ট কার্ডটা দেখাও? 2,05,000 কোটি টাকার বিদেশ নীতির টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। গরিব মানুষের 100 দিনের 8,000 কোটি টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। গরিব মানুষের 30 লক্ষ মানুষের বাড়ি এখনো পাওনা রয়েছে। 12 লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার পরও প্রায় 30 লক্ষ মানুষের বাড়ি পাওনা রয়েছে। এই টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা
1,70,000 কোটি টাকার উপরে। এই টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। আপনারা জিজ্ঞেস করবেন না? বিজেপি নেতাদের বড় বড় ভাষণ, অপারেশন সিঁদুর। আমরা চাই যে 4 জন এই হত্যা লীলা ঘটিয়েছে, যে কায়দায়, যেভাবে, যে বর্বরতার সাথে 26 জনকে হত্যা করা হয়েছে, যে ভাষায় এই জঙ্গি সংগঠনগুলো বোঝে, সে ভাষায় জবাব দাও আমরা চাই। এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর আপনি ভারতের দখলে নিয়ে আসতে পারেন। বড় বড় ভাষণ দেন, আমাদের পাকিস্তানি বলেন, আমাদের বাংলাদেশি বলেন। আজকে চিন্ময়ানন্দ প্রভু এতদিন ধরে জেলে, কবার খোঁজ নিয়েছেন? কবার খোঁজ নিয়েছেন? যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, জগন্নাথ দেবকেও আপনারা ছাড়ছেন না। কি অবস্থা আপনাদের! আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না। কি অবস্থা! জয় শ্রীরাম বলে ভোট চাইতো, অযোধ্যাতে গোহারা হেরে গেছে। আপনারা দেখুন প্রভু রামের কি লীলা। যে অযোধ্যায় রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইল, সারা দেশে বলল জয় শ্রীরাম, আপকি বার 400 পার, 240-এ বাস আটকে গেছে। আর আমি আপনাদের বলছি, এ সরকার বেশি দিন টিকবে না। এ সরকার বেশি দিন টিকবে না। একক সংখ্যাগরিষ্ঠতায় এ সরকার চলছে না। এই সরকার বাধ্যবাধকতায় চলছে। এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে। এই সরকার গরিব মানুষের চোখের জল, প্রতিনিয়ত গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সরকার চলছে। এই সরকার বেশি দিন চলতে পারে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষ ঠিক জবাব দেবে। আমি আপনাদের বলছি, আমি যদি মাথা নত করি, আমি সাধারণ মানুষের কাছে করব। আমি বিজেপির জল্লাদ আর কেন্দ্র সরকারের জল্লাদদের কাছে মাথা নত করব না। 5 বছর ধরে এরা আমাকে যেভাবে ইডি সিবিআই দিয়ে দমাতে চেয়েছে, যতবার নোটিশ দিয়েছে, আমি ততবার আরো শক্তি সঞ্চারিত করে ইডি অফিস আর সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করব বলে। এরা যত নোটিশ দেবে, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, লোহাকে যত তাঁতাবে, যত আঘাত করবে, যত মারবে, লোহা তত শক্তিশালী হবে। তুমি যত আঘাত করবে, তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না। আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে। কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট, 9 পাবো, 9 পেয়েছিলাম। আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন, আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে। আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না। আমার কোনো
আমার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট মানুষের। মানুষ আমাকে জিতিয়েছে। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে, মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে, 24-এ জিতলো কি করে, 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত এক বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। কি অবস্থা এদের! আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চ্যালেঞ্জ করছি, ব্যবধান আরো বাড়বে। আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো, আমি বলছি ব্যবধান বাড়াবো। আমার চ্যালেঞ্জ পছন্দ, 7,10,000 টাকা 11,000 করবো, 12,000 করবো, 1 ভোট কমবে না, বাড়বে। আমার আস্থা মানুষের প্রতি, আমার আস্থা তৃণমূলের কর্মীদের প্রতি, আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর। তার কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে। মানুষের বিপদে আপদে মানুষ কাউকে পাক না পাক, তৃণমূল কর্মীরাই ছুটে যায়। আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, আর আগামী দিনও ব্যতিক্রম হবে না। যাই হোক, সভা অনেকক্ষণ শুরু হয়েছে, 5:30 বাজে, 3টে সভা শুরু হয়েছে, প্রায় 2.5 ঘন্টা হতে চলল। যারা এসছেন আপনারা বইগুলো নিয়ে যাবেন, এবং এলাকায় যাতে সার্বিকভাবে আমরা কি কাজ করেছি মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। এবং বিজেপির কুৎসার ধারাবাহিক জবাব যেভাবে আমরা দিয়েছি একইভাবে দিতে হবে। আমরা যেমন নিঃশব্দ বিপ্লব করেছি, বিজেপি করেছে সশব্দে কুৎসা, নিঃশব্দ বিপ্লবের উল্টো। তো কুৎসার জবাব নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে মানুষকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমরা দিয়েছি, আগামী দিনও দেবো। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে, আমার অভিনন্দন জানিয়ে, আমার শ্রদ্ধা নিবেদন করে, প্রবীণ যারা এসছেন তাদের সকলকে আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করে, আর সমবয়সী সহযোদ্ধা যারা এসছেন তাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে, মায়েদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জোরে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।